কে ডাকছে আপনাকে? এটা আমাদের কাজ। না, এটা আপনার কাজ না। আপনি এতদিন পালেন না কেন? খাওয়া দাওয়া শেষ তো, টেবিলে খাওয়ার নাই। কিরকম খাওয়া দাওয়া শেষ? কেবল বদলিতেই দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন। সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থার তাগিদ। এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে চলছে ৩৬ ঘন্টার হরতাল। যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তি। বরগুনায় পায়রা নদীর ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন অনেকে। বিভিন্ন স্থানে বিলীন বেড়িবাঁধ, টেকসই ব্যবস্থার দাবি বাসিন্দাদের। যেখানে যদি ব্লক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু ব্লক ফালানো হয় তাহলে রাস্তা টেকসই হয়, একটু নিঃশ্বাস ছাড়া যায়। আমার কোনো প্রাণ লাগবে না, কোনো চাল লাগবে না, টাকা লাগবে না, খালি ব্লক দিয়ে ভেরিবেটটা দিয়ে গেলি। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। একটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব? প্রায় সব ধরনের অভিযোগই আছে ময়মনসিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায়। এরকম সাজা বা নিজেকে দায়মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে। বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে। বিশ্লেষকের মতে শুধু বদলি নয়, দরকার আইনের কঠোর প্রয়োগ। পেছনে কাজ করা অপ্রতিরোধ সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে। সহকর্মী হুসাইন শাহিদের প্রতিবেদন। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার। গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও 12,000 কম্বল বিতরণ করে। তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেঁটে দেখতে চাই বাস্তব চিত্র। মোট 24টি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল। তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, যারা পেয়েছেন 500 কম্বল। মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন, পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা। কামটা কেটে করছে, 300 কম্বল কেটে লয়ে গেছে। হ্যাঁ মিলছে, হাতের লেখা মিলছে, সম্পর্ক নাই না। এই যে দেখেন, এটার আকার উকারি শিকার কেমনে আর এটার আকার উকারি শিকার কেমনে। আবেদন করার পরে 200 পিস পাইছে। 200 পিস পাইছে। আর পরবর্তীতে যে হুবহু আপনার প্রতিষ্ঠানের মতো যে আরেকটা কাগজ, এটা কি আপনার প্রতিষ্ঠানের প্যাড? নাম তো আমার প্রতিষ্ঠানের দেখা, কিন্তু এই প্যাড কি আপনি কখনো ছাপাইছেন বা লিখছেন? চালাইতেছেন। তথ্য অনুযায়ী সদরের আজিজ নূরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা পেয়েছে 800 কম্বল, অথচ 2 মাদ্রাসার শিক্ষার্থী মাত্র 140 জন। সব সাংবাদিকরা মিলে দেখেন, কিছু করতে পারেন কিনা? না, সেটা তো করার আমাদের করার কিছু নাই। মেরে ফেলেন, আমাদের তো করার কিছু নাই। না করে ফেলেন। তাহলে আপনি কে বলছে আপনাকে এই কম্বলের তথ্য কে ডাকছে আপনাকে? এটা আমাদের কাজ। না, এটা আপনার কাজ না। আপনি এতদিন পালেন না কেন? খাওয়া দাওয়া শেষ তো, টেবিলে খাওয়ার নাই। কিরকম খাওয়া দাওয়া শেষ? এদিকে প্রতিবন্ধীদের জন্য দেয়া 30টি কম্বল পেয়ে 100টির নথি দেখে হতবম্ব বাংলাদেশ অসহায় ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতিও। এটা তো আমি কি বলবো, এটা বলার ভাষা আমার নাই। আমার জীবনের যত লেখা আছে, এগুলি লেখা দেখলে আপনি নিজে অবগত হইতে পারবেন যে আমার লেখার স্টাইলটা কি। নথি অনুযায়ী প্রায় 50 লাখ টাকায় কেনা হয় 12,000 কম্বল। নারায়ণগঞ্জের যে হাওলাদার এন্টারপ্রাইজ থেকে এগুলো কেনা হয়েছে, তারা জানাচ্ছেন 300 টাকা দরে কম্বল বিক্রি করেছে 4000। 300 টাকা প্লাস মনে হয় দামে নিছিল, 4000 পিস প্লাস এরকম মনে হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠানগুলোতে যখন খোঁজখবর নেওয়া হচ্ছিল, তখন একটি বিষয় বোঝা গেছে যে প্রতিষ্ঠান প্রধানরা এমন কোনো বক্তব্য দিতে রাজি নন যেটি জেলা পরিষদের বিরুদ্ধে যায়।
তারা বলছেন, যদি জেলা পরিষদের বিরুদ্ধে যায় এমন বক্তব্য দেয়া হয় তাহলে ভবিষ্যতে কোনোদিন আর কোনো ধরনের বরাদ্দের ভাগ তারা পাবেন না। এদিকে এই অনুসন্ধান করতে গিয়ে আমাদের হাতে আসে দুর্নীতির আরও ভয়ঙ্কর কিছু তথ্য। গত 23 মার্চ 70,45,000 টাকা অনুমোদন দিয়ে একটি রেজুলেশন করে জেলা পরিষদ। সই করেন প্রশাসক তাহমিনা আক্তার। আসলে এমন কোনো সভাই হয়নি সেদিন। 23 দিনের না, এই সংক্রান্ত কোনো কার্যবিবরণী আমার কাছে উপস্থাপন হয়নি এবং আমি স্বাক্ষর করিনি। এই স্বাক্ষরটি আপনার নয়? না, আমার না। সংশ্লিষ্ট যিনি অফিস সহকারী ফাইল ডিল করেন বা রেজুলেশনগুলো তৈরি করেন ওনাকে শোকজ করা হয়েছে, এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকেও শোকজ করা হয়েছে। কর্মকর্তা কাকে শোকজ করা হয়েছে? যিনি এখানে দায়িত্বে আছেন নাকি, নির্বাহী কর্মকর্তা। সই জাল করার অভিযোগও কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। কম্বলের অনিয়ম দুর্নীতির অভিযোগের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসায় অর্থ বরাদ্দের প্রকল্পগুলোতেও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। একই প্রতিষ্ঠানে দুই নাম হতে পারে না, এটা আপনারা এই নাম দেখে হয়তো বা বুঝতে পারবেন যে এটা একটা দুর্নীতি হয়েছে। তো সে এভাবে আর কি টাকাটা উত্তোলন করে নিয়ে নিচ্ছে। কবির স্যারকে যখন এই বিষয়টা বললাম, কবির স্যার যেহেতু এটাকে বললো যে এখানে প্রতিষ্ঠান আছে, তো আমার মনে হয় কবির স্যার এটার সাথে সম্পৃক্ত আছে। এই কর্মকর্তা বিগত দিনের চাকরি জীবনের ঘটনাক্রমেও মেলে অনিয়মের অভিযোগ। রানা প্লাজা 2013 সালের 24 এপ্রিল, যেদিন ভবনটি ধসে হাজারের বেশি শ্রমিক প্রাণ হারায়, তার আগের দিনই সেটিকে নিরাপদ বলেছিলেন এই কবির। পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিয়ে তাকে বদলি করা হয়। 2015 সালের একটি প্রজ্ঞাপন থেকে জানা যায়, অন্যের সম্পদ দখল করা সহ প্রভাব খাটিয়ে র্যাবকে ব্যবহার করেছেন তিনি। বিভাগীয় মামলায় প্রমাণও পেয়েছে সরকার। প্রশ্ন ওঠে, কিভাবে বারবার পার পান কবির হোসেন সর্দার? তাহলে নজর দিতে হবে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এই কবরস্থানের দিকে। ছোট 8টি প্রকল্প করে 24 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। কবরস্থানটি সামাজিক বলা হলেও এটি স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদির পারিবারিক। ঘটনা জেনে কবিরকে পটুয়াখালী বদলি করেন সচিব। পরে সিদ্ধান্ত বদল করে পাঠানো হয় নেত্রকোনায়। কবির হোসেন সর্দার বই লিখেছেন রাষ্ট্র মেরামত। নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ প্রমাণ করতে প্রচ্ছদে ছেপেছেন আবু সাইদের ছবি। ভেতরে নাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সহ অনেকের নাম। এসব বিষয়ে সশরীরে এবং ফোনে তার ব্যাখ্যা জানতে চাইলেও কিছু বলতে রাজি হননি কবির। কর্মকর্তা তো অবশ্যই একটা চেইন মেনটেন করে এবং তারাই দুর্নীতির রাস্তাটি তৈরি করে দেন এবং তারা এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ধরনের দুর্নীতির চিত্র যখন প্রকাশ্যে আসে তখন এটি ধামাচাপা দেওয়ার জন্য শুরু হয় ভিন্ন একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটি হচ্ছে অভিযুক্ত কর্মকর্তাকে বদলির নামে অন্য আরেকটি জেলায় দায়িত্ব দেওয়া এবং সেই সাথে এই ঘটনায় যারা সাক্ষ্য প্রমাণ রয়েছেন তাদেরকেও বদলি করে দেয়া, যাতে তদন্তে কিছু বের হয়ে না আসে। সেই প্রক্রিয়াই এখন চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে গত রাতে মারধরের ঘটনায় কাজলা গেট এলাকায় রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। সবশেষ খবরাখবর জানতে যাচ্ছি তার কাছে। তারেক, শিক্ষার্থীরা কি বলছেন আর হামলাকারীদের শনাক্ত করা গেছে কিনা সে বিষয়েও জানাবেন। রাবি, প্রশাসনের সাথে আমি কথা বলেছি, এখন পর্যন্ত কিন্তু হামলাকারীদের শনাক্ত করা যায়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হামলাকারীদের গ্রেপ্তার করার জন্য এবং শিক্ষার্থীদের দাবি এই যে হামলা যারা করেছে তাদের দ্রুত যেন গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে চিহ্নিত করে তাদের যথাযথ বিচার যেন নিশ্চিত করা হয়, শিক্ষার্থীদের দাবি এটা। এবং সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেন এমন কোনো ঘটনা না ঘটে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে কাজলা গেটটি রয়েছে, কাজলা গেটের রাজশাহী ঢাকা মহাসড়কে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। 2টি বিভাগের শিক্ষার্থীরা, ফিন্যান্স এবং চারুকলা বিভাগের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং এখন পর্যন্ত রাজশাহী ঢাকা মহাসড়কের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। গতকালকে রাতে কিন্তু এই যে ঘটনাটি সেটি ঘটে ঠিক আমার সামনেই যে কাজলা ক্যান্টিন রয়েছে সেখানে এই শিক্ষার্থীরা যারা রয়েছেন, এই 3 জন শিক্ষার্থী
তাদেরকে অতর্কিতভাবেই এই খাওয়ার সময় কিন্তু অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তারা হামলা করে এবং 3 শিক্ষার্থী আহত হন। পরে 2 শিক্ষার্থীকে অপহরণ করে কিন্তু তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদেরকে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের যে এই কাজলা গেট সেখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় এবং কাজলা গেটের অপর দিকে একটি মোড় থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করা হয় এবং সেই সাথে সাথে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখন দুইজনের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকালকে একজনের সেখানে জখম করাতে তিনিও কিন্তু চিকিৎসা নিয়ে হলে এসেছেন এবং একজনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই হামলাকারীদের নিশ্চিত করার জন্য, তাদেরকে গ্রেপ্তার করার জন্য কাজ করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু তারা হামলাকারীদের বিচারের দাবিতে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ কোটায় বৈষম্যের প্রতিবাদে 36 ঘন্টার হরতাল পালন করছে কয়েকটি সংগঠন। সকাল 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে বুধবার এই কর্মসূচি ঘোষণা করা হয়। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন হরতাল সমর্থকরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। হরতালের কারণে বন্ধ দূরপাল্লার বাস চলাচল। এছাড়া শহরে চলছে না সিএনজি অটোরিকশা, বন্ধ বিভিন্ন উপজেলা রুটে নৌযান চলাচল। আটকা পড়েছেন পর্যটকরা। বন্ধ শহরের বেশিরভাগ দোকানপাট। শুক্রবার জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা ঘিরে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, হরতালে শহরের সার্বিক চিত্র বর্তমানে কেমন দেখছেন, আন্দোলনকারীরা কি বলছেন সে বিষয়েও জানাবেন। সকাল থেকে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্পটগুলোতে যেমন রিজার্ভ বাজার, টবলছড়ি এবং বনরূপা এবং বেতের এলাকাতে তারা পিকেটিং করছে এবং তারা হরতালের সমর্থনে তারা কিন্তু খন্ড খন্ড মিছিল বের করেছে। আমরা সকাল থেকে বিভিন্ন স্পটগুলোতে আমরা ঘুরে দেখেছি যে আন্দোলনকারীরা তারা বিভিন্ন জায়গাতে পিকেটিং করছে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত এই শিক্ষক নিয়োগের যে দেওয়া হয়েছে আগামীকালকে যে পরীক্ষা হবে, এই পরীক্ষা যতক্ষণ স্থগিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এছাড়া আজকের এই হরতালের কারণে কিন্তু আপনি যেমনটি বলেছিলেন যে রাঙ্গামাটির সাথে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং রাঙ্গামাটি ঢাকাগামী কোনো যানবাহন পর্যন্ত ছেড়ে যায়নি। তাছাড়া রাঙ্গামাটির সাথে যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে যেমন বাগাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি এবং বিলাইছড়ি, এসব উপজেলাগুলো কিন্তু নদী পথে তারা যাতায়াত করে। এই নদী পথে যে নদীগুলো রয়েছে যে এবং যে জলযানগুলো রয়েছে তারা সেগুলো বন্ধ রেখেছে, যার পরিপ্রেক্ষিতে প্রত্যেক উপজেলাগুলোতে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাছাড়া আমরা খবর পেয়েছি বাগাইছড়ি সহ বেশ কিছু উপজেলাগুলোতে আজকে এই যে হরতাল সমর্থনে সেখানে হরতাল পালিত হচ্ছে। সেখানে বিক্রেতারা তার সদর এলাকাগুলোতে টায়ার জ্বালিয়ে তারা সেখানে আন্দোলন করছে। এবং একটু আগে আমরা যে বিষয়টা খবর পেয়েছি সেটা হচ্ছে যে জেলা পরিষদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তা আজকে এই হরতালের কারণে এই নিয়োগ প্রক্রিয়া তারা যারা রয়েছে বিশেষ করে চেয়ারম্যানের নেতৃত্বে তারা একটি বৈঠকে বসেছে। এই বৈঠকে তারা আগামী কালের যে পরীক্ষা হবে এই পরীক্ষা তারা স্থগিত করবে নাকি এই পরীক্ষা তারা নেবে সেটা নিয়ে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা একটা বৈঠকে বসতে বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আজকে হরতালকে কেন্দ্র করে সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কিছু সেনাবাহিনীর টহলও এখানে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। তারা যাতে এই হরতালকে কেন্দ্র করে এই পার্বত্য এলাকাতে যাতে বিশেষ করে রাঙ্গামাটিতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা নজর রেখেছে। শামসুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম রাঙ্গামাটির হরতালের খবরাখবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে সাভারে দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সকালে ছায়াবিথি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সভাপতিত্ব করেন যুবদল নেতা খোরশেদ আলম। এ সময় শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, জনগণকে নিয়েই সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দুস্থ ও অসহায় মানুষ। পায়রা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা উপকূলীয় বরগুনার নদী পারের বাসিন্দারা। এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ আরও 8 থেকে 10টি পয়েন্ট। নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের। অগ্রাণের পায়রা নদী এখন অনেকটাই শান্ত। বর্ষার থই থই পানি কমে এসেছে। আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে। ভাঙনও থেমে গেছে, তবে পাড়ের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের ষাটোর্ধ্ব নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন। নদীতে তলিয়ে গেছে বসতভিটা, কৃষিজমি। গরু বাছুর, মাছের ঘের হারিয়ে বেড়িবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাঁই নিয়েছেন বাবুল রুনু দম্পতি। সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোনো রকমে কাটে রাত। নদী ভাঙ্গিয়া আবার এই ঝাঁপ দিয়ে নদীতে পারে, এরকমের করতে করতে আমাদের প্রায় 1 কিলোরও বেশি হয় কম না। যেখানে আগে ধান ছিল, বসত বাড়ি ছিল, সেইখানে এখন আমরা মাছ ধরি। নদীতে বাড়ি করতে আমার 5-6টা ভাঙ্গি গেছে, আমার তো আর জায়গা জগা নাই। দেবরানীর সর্বস্ব গিলে নিয়েছে পায়রা, আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে। এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাঁধ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশেহারা মানুষগুলো। বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা। আমাকে হিন্দু গহিনী অনেক জমি আছে আর বাড়িঘর আছে, সব নদীতে গেছে। এখন যাই আমরা ওখানে থাকি। নুন পানি ঢুকিয়া আমাদের কৃষি, ঘের, মাছের এবং বাড়ি গাড়ি, মানুষের ফসল সব নষ্ট হয়ে যায় বারবার। যেখানে যদি ব্লক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু ব্লক ফালানো হয়, তাহলে রাস্তা টিকসই হয়, একটু একটু নিঃশ্বাস ছাড়া যায়। পার্শ্ববর্তী পালের বালিয়াতলী গ্রামেও বেড়িবাঁধ বিলীন হয়ে ঝুঁকিতে অর্ধশত পরিবার। গত 2 যুগ ধরে প্রতি বছরই ভাঙছে নদীর পাড়। ভিটের বাকি জমি তলিয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবেন সেই দুশ্চিন্তায় দরিদ্র পরিবারগুলো। আমার কোনো তেরান লাগবে না, কোনো চাল লাগবে না, টাকা লাগবে না, খালি ব্লক দিয়ে বেরিবেটটা দিয়ে গেলিয়ে। রাইতে তো ভয় লাগে থাকতে, দিনও ভয় লাগে, হুমুর হুমুর একটা জয়াল পরে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। সেই সাথে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের প্রস্তুতি চলছে। যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখানে সবসময় আমরা ক্লোজ মনিটরিংয়ে রাখছি এবং কোনোভাবেই যাতে এই বাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে, ফসলের ক্ষতি করতে না পারে, এজন্য আমরা প্রয়োজনে জরুরি ভিত্তিতেও কাজ বাস্তবায়ন করতেছি। পায়রা নদীর বরগুনা সদর উপজেলার আমতলী ও তালতলী উপজেলার 8 থেকে 10টি পয়েন্ট ভাঙন কবলিত। আগামী বর্ষার আগেই সেগুলো টেকসই বাঁধ দিয়ে সংস্কারের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।